আজকে আমরা ভারতের শাসন ব্যবস্থার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলবো আর সেটা হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? ভারতের মতো এত বড় একটা দেশ, এত বৈচিত্র্য, কি করে এটা নিশ্চিত করা হয় যে দেশের প্রশাসনটা সবচেয়ে যোগ্য আর নিরপেক্ষ লোকেদের হাতেই থাকবে? এই বিশাল প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ভারতের সংবিধানে, আর সেই উত্তরটাই হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। এটাই হলো ভারতের সেই কেন্দ্রীয় সংস্থা যার কাজ হল রাজনৈতিক প্রভাব থেকে পুরোপুরি মুক্ত থেকে শুধু যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মচারী নিয়োগ করা। তো এই আলোচনায় আমরা কয়েকটা মূল বিষয় দেখব, যেমন ইউপিএসসির সাংবিধানিক ভিত্তিটা ঠিক কী, কীভাবে এর স্বাধীনতা রক্ষা করা হয়, কেন এটাকে যোগ্যতাতন্ত্রের মূল ভিত্তি বলা হয়, এর প্রধান কাজগুলোই বা কী, আর সবশেষে এটা কিভাবে আমাদের গণতন্ত্রের জন্য একটা বর্মের মতো কাজ করে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পয়েন্টটা হলো ইউপিএসসি কিন্তু শুধু একটা সাধারণ সরকারি সংস্থা নয়, এর একটা সাংবিধানিক রক্ষা কবচ আছে, মানে এটা দেশের একেবারে মূল কাঠামোর সঙ্গে জড়িয়ে আছে। আর এই কথার প্রমাণ, এটা সরাসরি ভারতের সংবিধানের পার্ট 14-এ লেখা আছে, ৩১৫ থেকে ৩২৩ নম্বর আর্টিকেলের মধ্যে। ভাবুন তো, সংবিধান নিজেই প্রতিষ্ঠানকে তৈরি করেছে, আর ঠিক এই কারণে এর ক্ষমতা আর স্থায়িত্ব অন্য যে কোনো সাধারণ প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। আচ্ছা, ক্ষমতা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল এটা স্বাধীনভাবে কাজ করে কি করে? এর স্বাধীনতার রহস্যটা কি? চলুন এবার সেই স্তম্ভগুলো নিয়ে কথা বলি যেগুলো ইউপিএসসিকে সব ধরনের রাজনৈতিক বা বাইরের চাপ থেকে বাঁচিয়ে রাখে। দেখুন, এর স্বাধীনতার পিছনে প্রধানত ৩টে বড় কারণ আছে। প্রথমটা হলো এর সাংবিধানিক স্ট্যাটাস। যেহেতু সংবিধান এটা তৈরি করেছে, তাই কোনো সরকার চাইলেই হুট করে এর গঠন বদলে দিতে বা একে তুলে দিতে পারে না। দ্বিতীয়ত, এর চেয়ারম্যান আর সদস্যদের কার্যকাল সুরক্ষিত, মানে সরকারের পছন্দ না হলেই কাউকে সরিয়ে দেওয়া যাবে না। তার জন্য একটা খুব কঠিন সাংবিধানিক প্রক্রিয়া আছে। আর ৩ নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ হল এর স্বাধীন তহবিল। এর সমস্ত খরচ আসে ভারতের কনসলিডেটেড ফান্ড থেকে। এর মানে হল এই টাকার জন্য সরকারকে প্রতি বছর পার্লামেন্টে ভোট চাইতে হয় না, ফলে টাকা আটকে দিয়ে চাপ সৃষ্টি করার কোনো সুযোগই নেই। এই যে এত সুরক্ষা, এত আয়োজন, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, মেরিটোক্রেসি বা যোগ্যতাতন্ত্র প্রতিষ্ঠা করা, মানে দেশের ভালোর জন্য বেছে বেছে সেরা লোকগুলোকেই প্রশাসনে নিয়ে আসা। ব্যাপারটা খুব সহজ। একদিকে আছে মেরিটোক্রেসি বা যোগ্যতাতন্ত্র, যেখানে শুধু দক্ষতা, জ্ঞান আর যোগ্যতার ভিত্তিতেই লোক বাছা হয়, আর এর ফলেই একটা দক্ষ প্রশাসন তৈরি হয়। আর তার ঠিক উল্টো দিকে আছে স্বজনপোষণ বা নেপোটিজম, যেখানে ক্ষমতা বা চেনাশোনার জোরে চাকরি হয়, আর এর ফল অদক্ষতা আর দুর্নীতি। ইউপিএসসিকে তৈরি করা হয়েছে এই স্বজনপোষণের বিরুদ্ধে আর যোগ্যতাতন্ত্রের পক্ষে দাঁড়ানোর জন্য। আর ঠিক এই কারণেই ইউপিএসসিকে বলা হয় ওয়াচডগ অফ দ্য মেরিট সিস্টেম, মানে যোগ্যতা ব্যবস্থার প্রহরী। এর কাজটাই হলো এটা দেখা যে একজন প্রভাবশালী মন্ত্রীর ছেলে বা মেয়ে আর একেবারে প্রত্যন্ত গ্রামের একজন মেধাবী ছাত্র বা ছাত্রী, দুজনেরই যেন সমান সুযোগ পায়। চাকরিটা যেন মেধার জোরে হয়, পরিচয়ের জোরে নয়। তো এই প্রহরীর আসল কাজটা কি? মানে দিনের শেষে এরা ঠিক কি করে? চলুন এক নজরে এদের প্রধান ভূমিকা আর কাজগুলো দেখে নিই। মোটা দাগে এর ৩টে প্রধান কাজ। প্রথমটা আমরা সবাই জানি, নিয়োগ, মানে আইএএস, আইপিএসের মতো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি পদগুলোর জন্য পরীক্ষা নেওয়া। দ্বিতীয় কাজটা হলো পরামর্শ দেওয়া। ধরুন কোনো বড় অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন কি ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়ে সরকারকে নিরপেক্ষ পরামর্শ দেয় ইউপিএসসি। আর ৩ নম্বর কাজটা হলো দরকার পড়লে ২ বা তার বেশি রাজ্যকে একসাথে কোনো বিশেষ পদের জন্য নিয়োগের ব্যাপারে সাহায্য করা। আর মনে রাখতে হবে, এই সমস্ত কাজের ক্ষমতা কিন্তু ইউপিএসসি নিজেরা তৈরি করেনি। এর প্রত্যেকটা কাজের রূপরেখা আর ক্ষমতা সরাসরি সংবিধান থেকে দেওয়া হয়েছে। আর এই স্পষ্ট নির্দেশনাই ইউপিএসসিকে এত স্থিতিশীল আর শক্তিশালী একটা প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন দেখব
এত ক্ষমতা থাকার সত্ত্বেও ইউপিএসসি কিভাবে গণতন্ত্রের একটা বর্ম হয়ে ওঠে? মানে এর জবাবদিহিতার সিস্টেমটা ঠিক কেমন? দেখুন, স্বাধীন মানে কিন্তু অনিয়ন্ত্রিত নয়। ইউপিএসসিরও জবাবদিহিতার জায়গা আছে। প্রতি বছর তারা তাদের কাজের একটা পুরো রিপোর্ট তৈরি করে রাষ্ট্রপতির কাছে জমা দেয়। সেই রিপোর্ট আবার পার্লামেন্টের দুটো হাউসেই পেশ করা হয়। সেটা নিয়ে আলোচনা হয়। আর সবচেয়ে বড় কথা হলো, সরকার যদি কোনো ক্ষেত্রে ইউপিএসসির পরামর্শ না মানে, তাহলে কেন মানা হলো না তার কারণটা কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে ব্যাখ্যা করতে হয়। এই প্রক্রিয়াটাই এর স্বচ্ছতা আর জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে। সব মিলিয়ে দেখলে এটা সত্যিই ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার একটি শক্তিশালী প্রশাসনিক হাতিয়ার। এই একটা লাইনে যেন ইউপিএসসির আসল গুরুত্বটা বোঝা যায়। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে, তাই না? এই রকম একটা পরিবর্তনশীল বিশ্বে ইউপিএসসির মতো প্রতিষ্ঠান, যেগুলো কিনা স্থায়ী আর নিরপেক্ষ থাকার জন্য তৈরি হয়েছিল, সেগুলোর প্রাসঙ্গিকতা আজ ঠিক কতটা? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।